আজকে স্ট্রেট লাইনটা পড়াবো, স্ট্রেট লাইন বা সরল রেখা। স্ট্রেট লাইন জিনিসটা আগে ছোটবেলা থেকে তো সরল রেখার বিভিন্ন রকম সংজ্ঞা অনেকদিন শুনেছিস। সরল রেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে, সবই জানিস। এখন বিষয়টা হলো যে এখানে শিখতে হবে যে কোনো একটা সরল রেখার সমীকরণ কি করে আমরা প্রকাশ করতে পারি, একটা সরল রেখার সমীকরণ। তো বিষয়টা কি হচ্ছে দেখ, সরল রেখার সমীকরণের ক্ষেত্রে জিনিসকে ভালো করে মাথায় রাখতে হবে যে এটা হলো এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। প্রথমে বল যে এক্স অক্ষের সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমীকরণটা কি হয়? এক্স অক্ষের সমীকরণ হয় y ইকুয়ালস টু 0। মনে পড়ছে? এক্স অক্ষের সমীকরণ হয় y ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো y ইকুয়ালস টু 0। আর y অক্ষের সমীকরণ কি হয়? x ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন জানতে চাইলো যে x অক্ষের সমান্তরাল যে গেছে সেই সরল রেখার সমীকরণ কি? x অক্ষের সমান্তরাল y equals to একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো একটা মান, সেই মানটা কি হবে? এই x অক্ষ থেকে কতটা উপরে উঠেছে, বা ও x অক্ষ থেকে b একক উপরে উঠেছে। b একক যদি উপরে ওঠে তাহলে এই জায়গাটায় ওর কোটিটা কত? b গেছে, কিন্তু ভুজটাই কি আছে? 0 আছে। তাই যেই ও এখানে একটু এগিয়ে যাবে তাই ভুজ বাড়বে, কিন্তু কোটি কি থাকবে? b থাকবে। আর একটু এগোলো ভুজ বাড়বে, কিন্তু কোটি কি থাকবে? b থাকবে। তো এই সরল রেখার উপর সব জায়গায় ওর কোটিটা কি? ওই সেম, মানে কি b। তো সেই ক্ষেত্রে ওর y ইকুয়ালস টু কি হবে? b। এটা হলো এই সরল রেখার সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সিমিলারলি এইটা সমীকরণ কি হবে বল? যদি এই ডিসটেন্সটা আমাদের a হয় তাহলে এইটা হলো y অক্ষের সমান্তরাল সরল রেখা। y অক্ষের সমান্তরাল সরল রেখা, y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? বল, x equals to a, x equals to a। যে ঠিক এই ডিসটেন্সটা যতটা কভার করেছে সেইটাই দেখ এখানে প্রতিটা বিন্দুর ভুজ দেখ a হবে, কারণ এখানটায় ও ফিক্সড হয়ে গেছে ভুজ। প্রতিটা বিন্দুর ভুজ এখানে a, শুধু কি চেঞ্জ হয়েছে? হাইট চেঞ্জ হয়েছে। হাইট চেঞ্জ হয়েছে মানে কি চেঞ্জ হয়েছে? কোটিটা চেঞ্জ হয়েছে, কিন্তু ভুজটা কি সেম। ক্লিয়ার? এই জিনিসটা শুধু মাথায় রাখবি যে x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, x অক্ষের সমান্তরালের সমীকরণ y ইকুয়ালস টু b। একই রকম y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0, y অক্ষের সমান্তরালের সমীকরণ x ইকুয়াল টু a। হ্যাঁ, সবসময় এরকম b এরকম ভাবে তা নয়, যতটা ভ্যালু যাবে ঠিক ততটা মান। যদি এখানে 2 ইউনিট যেত তাহলে y ইকুয়ালস টু 2 হতো, যদি এখানে 5 ইউনিট যেত x ইকুয়াল টু 5 হতো। এখন যদি দেখা যায় এর নিচের দিকে গেছে তাহলে নিচের দিকে -3 ইউনিট গেছে, তাহলে কি হবে? y ইকুয়ালস টু -3। ক্লিয়ার? লজিক ক্লিয়ার? এই পর্যন্ত গুড। আচ্ছা, বইটা নোট ডাউন করে নিন, নোট ডাউন রাখ পরপর সব কিছু। এখন দেখ, এখন যদি আমরা একটু অন্য ডিফারেন্ট থিঙ্কিং এ যাই, এই থিঙ্কিংটা কিন্তু বেসিক্যালি ক্লাস 9 10 এর থিঙ্কিং। এই ধরনের চিন্তাধারাগুলো কম বেশি 9 10 এ গ্রাফ করার সময় চিন্তাগুলো ছিল, একটু তারপরে একটু সাজিয়ে দিলাম। এখন যদি এরকম বিষয়টা হয় যে সরল রেখাটা এদের কারোরই সমান্তরাল নয়, কারো সমান্তরাল নয়, না x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল, ভাবে এরকম ভাবে চলে গেছে।
তাহলে কি কারো সমান্তরাল হচ্ছে? হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে এই সরলরেখাটার সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি? বেসিক্যালি এই জিনিসগুলোই এই চ্যাপ্টারে শেখার চেষ্টা করলাম। বোঝা গেছে মূল লজিকটা? এখন দেখ, ফার্স্ট দেখতে হবে যে যদি এরকম পাই যে এই সরলরেখাটা এখানে থিটা কোণ করেছে, থিটা কোণটা কার সাথে করেছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। মানে যে কথাগুলোতে কমপ্লেক্স নাম্বার বলার সময় বলছিলাম, নিশ্চয়ই মনে আছে, অ্যামপ্লিটিউডের মনে করছে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ করে, তাহলে থিটাটা যদি আমরা tan এর মান বের করি, তাহলে কি হয় tan থিটা? এই tan থিটাটা হলো অ্যাকচুয়ালি এই সরলরেখাটার প্রবণতা বা নতি। নোট ডাউন কর, tan থিটাটা হলো কি প্রবণতা বা নতি। ঠিক আছে? এখন যেটা কোশ্চেন আসছে যে প্রথম কথা, প্রবণতা বা নতি ওয়ার্ডটা কি? আচমকা কোথা থেকে যা দিল, পুরো নতুন একটা শব্দ, কিছুই নাই, অত জটিল ভাবে ভাবার দরকার। তুই ভাব, নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছিস, ভাব কারো বাড়িতে বাইক তোলার সময় এরকম ভাবে একটা পাটাতন রাখা, তাই কি বলে? ফিজিক্যাল সায়েন্সে পড়েওছিস, হয় নততল পড়েছিস, নততল বা এই ধরনের জিনিস পড়েছিস। যাই হোক, তবে এরকম নিচু থেকে উপরে এরকম তোলা হচ্ছে, এরকম একটা পাটাতন রাখা, ঠিক আছে, যাতে সহজে বাইক তোলা যায়। অনেক ক্ষেত্রে ভাব কোনো জায়গায় গাড়ি তোলার জন্য, অনেক কিছু ট্রলি তোলার জন্য স্লোপ করা, স্লোপেরই বাংলা শব্দ হলো প্রবণতা বা নতি। মানে অ্যাকচুয়ালি একটা সরলরেখা কতটা কাত করে আছে, এবার কাজটা মানে কতটা কাজ করে আছে, মেজারমেন্টটা কার সাপেক্ষে হবে? মেজারমেন্টটা হচ্ছে এক্স অক্ষের সাথে। এটা ওয়ার্ল্ড ওয়াইড এভাবে এক্স অক্ষকেই একটা ফিক্স ধরে তার সাপেক্ষে কতটা কাজ করা হচ্ছে সেটা মাপা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে থিটা ডিগ্রি যদি কাজ হয়, তাহলে এই যে ট্যান থিটার মান অ্যাকচুয়ালি প্রবণতা বা নতিকে প্রকাশ করে। ঠিক আছে? এইটা লেখা হয় হলো স্মল এম এর মাধ্যমে। যেখানে এই স্মল এম কথাটা পাবি সরলরেখা বা এই যে স্থানাঙ্ক যেমন চলতে থাকবে, সেখানে বুঝে নিবি স্মল এম বলতে কি বোঝাতে চাইছে? প্রবণতা বা নতিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন যেটা বিষয় যে সরলরেখার সমীকরণটা কি হবে, তাহলে এক নম্বর, সরলরেখার সমীকরণকে আমরা y = mx + c আকারে স্ট্যান্ডার্ড রূপে লিখে দেব। y = mx + c, ঠিক আছে? যেখানে mটা কি? প্রবণতা বা নতি, শর্টে লিখলাম। cটা কি? y অক্ষকে সরলরেখা যেটুকু ছেদ করবে, y অক্ষকে সরলরেখা যেটুকু ছেদ করবে, ঠিক আছে? মানে বোঝাতে চাইছি এরকম ভাবে এই সরলরেখাটা এরকম ভাবে ঢুকে যাচ্ছে, সরলরেখাটা এরকম এগিয়ে আসলে ঠিক এই মূল বিন্দু থেকে এই যে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বটাকে অ্যাকচুয়ালি c এর মান বলা হয়। y = mx + c, মানে m দিয়ে তার কতটা সে কাজ হচ্ছে আর c দিয়ে সে কতটা y অক্ষকে ছেদ করছে। এখন সাপোজ দেখ তুই অলরেডি সরলরেখাটা কত ডিগ্রি কোণে আছে জেনে গেছিস, থিটা, তাহলে tan থিটা বের করলে m এর মান পেয়ে যাবো। মানে যদি বলে দেয় সরলরেখা 45 ডিগ্রি কোণে আছে, তাহলে tan 45 means 1, তাহলে কি প্রবণতা আমি পেয়ে গেলাম 1, তাহলে বেসিক্যালি 1টা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে বেসিক্যালি আমরা এরকম লিখতে পারি tan থিটা * x + c। আচ্ছা, এইবার যেটা ঘটনা, m এর মান যদি ডাইরেক্ট জানি তাহলে m এর মান ডাইরেক্ট বসাবো, যদি অ্যাঙ্গেলের সাহায্যে জানি তাহলে অ্যাঙ্গেল দিয়ে বসিয়ে মান বের করে পেয়ে যাবো। এই পার্টটুকু তো পেয়ে গেলাম, c এর মানটা কি করে পাবো সেটা আমাদের জানতে হবে। দেখ x আর y কিন্তু সরবে না, কোনো সমীকরণ যখন যেগুলো সমাধান করছি সেখানে কি x আর y থাকতো? তো যখনই কোনো সমীকরণের বক্তব্য আসবে অন্তত ভ্যারিয়েবল থাকতে বাধ্য, সে একটা থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, যত হবে। তো এখানে আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি দেখ 2 ডাইমেনশনাল জিওমেট্রি, মানে দ্বিমাত্রিক। 2 ডাইমেনশন মানে কটা ভ্যারিয়েবল? x আর y, দুটো ভ্যারিয়েবল না চলরাশি। যখন ত্রিমাত্রিক আলোচনা হয় তখন 3D জিওমেট্রি, তখন কটা আসবে?
এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল আছে। এই লজিকটা সবসময় ক্লিয়ার আছে ম্যাথমেটিক্সে। তাহলে বেসিক্যালি এখানে দেখ এই যে এক্স আর ওয়াই এটা কিন্তু সমীকরণের মধ্যে থেকেই যায়। এক্স ওয়াই এর মান বের করা আমার টার্গেট নয়, আমাদের টার্গেটটা কি সমীকরণটা বের করা, সমীকরণে এক্স ওয়াই থাকবে। তার জন্য কি করতে হবে, হয় এন এর মান বা ট্যান থিটার মান বের করে আনতে হবে, আর কি সি এর মান বের। তো যাই হোক এম বা ট্যান থিটা ভাব পেয়ে গেলাম কোনো না কোনো ভাবে, বসে গেল। এখন প্রশ্ন হলো সি এর মান কি করে পাবো। তার জন্য দেখবি তোকে একটা ভাব কিছু না কিছু নতুন একটা তথ্য দিয়ে দেবে, তোকে ভাব বলে দিল যে এই সরল রেখাটা 2,3 বিন্দুগামী। 2,3 বিন্দুগামী যদি হয় তাহলে দেখ এখানে তুই কি করতে পারছিস, ভাব আমি এখানে একটা স্পেসিফিক অঙ্ক নিয়ে আসছি যে থিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কি হচ্ছে এখানে y tan 45 x plus c, কি পেলাম y equals to x plus c, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এখন দেখ সরল রেখাটা কোন বিন্দুগামী, 2,3 বিন্দুগামী। আচ্ছা 2,3 বিন্দুগামী যদি হয় তাহলে বিন্দুটা কি করবে, সরল রেখাকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। এই ভাবনাটা সবসময় মাথায় রাখতে হবে। কি বললাম, যখনই কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দুর মধ্যে দিয়ে যায় বা বিন্দুর উপর দিয়ে যায়, তখন ওই বিন্দুটা কি করে, যেহেতু সরল রেখার উপরেই অবস্থিত, এই বিন্দুটা ওকে কি করে, স্যাটিসফাই বা সিদ্ধ করে। কি করে করে, ও মেইনলি কি করে যে আমরা এখানে এক্স এর জায়গায় এই 3 বসিয়ে দিতে পারবো, সরি 2 বসিয়ে দিতে পারবো মানে ভুজের মান, আর ওয়াই এর জায়গায় এই 3 মানে কোটির মান বসিয়ে দেবো। তাহলে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 3 = 2 + c। তাহলে এখান থেকে c এর মান কি পাচ্ছি 1। এবার c এর মানটা নিয়ে গিয়ে 1 নম্বরে বসিয়ে দেব, লিখে দেবো c এর মান 1 নম্বরে বসিয়ে দেব, y = x + 1। এই যেটা পেলাম এটাই হলো ফাইনালি সরল রেখার সমীকরণ। এরকম টাইপেরই একটা অঙ্ক থাকবে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভিন্নভাবে দেবে, বুঝা গেছে? ঠিক আছে, এই জিনিসগুলোকে একটু নোট ডাউন করে নিতে হলো। 1 নম্বর এই ফর্মে লিখতে পারছি, 2 নম্বর এই ফর্মে লিখতে পারছি, ঠিক আছে? আচ্ছা এখানটা লিখে নে, এটাকে বলা হয় হলো প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার, এই সরল রেখার রূপকে বলা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। এটা হলো y tan θ × x + c। ক্লিয়ার? দেখা যাচ্ছে দেখা। এবার একটু ডিফারেন্ট জায়গায় যাই আমরা। যে সাপোজ ভাবে এই থিটার মানটা তুই জানিস না, থিটার মানটা জানিস না, তাহলে কি করলো, ভাব দুখানা বিন্দু দিয়ে দিল, এখানে একটা বিন্দু দিয়ে দিয়েছে, এখানে একটা বিন্দু দিয়ে দিয়েছে, মানে ছবি তো আর এঁকে দেবে না, বলে দিল যে এই দুটো বিন্দু দিয়ে পাস করছে, মানে এই দুটো বিন্দুগামী বলে, এই দুটো বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয়। আর কিছু বলেনি, আর তোরা প্রবণতার মান বলেনি, তোকে কোনো অ্যাঙ্গেল বলেনি, শুধু দুটো বিন্দু দিয়ে বলে দুটো বিন্দু দিয়ে পাস করছে এমন সরল রেখার সমীকরণ নির্ণয়। কি করবি, সেটার জন্য যদি করতে হয় তাহলে এটার জন্য 2 বিন্দু আকার সরল রেখার 2 বিন্দু আকার সরল রেখার সমীকরণ জানতে হবে। 2 বিন্দু আকার, ঠিক আছে? 2 বিন্দু আকার সরল রেখার সমীকরণ, এটা বলতে পারিস 3 নম্বর টাইপ। আচ্ছা একটা বেসিক কথা বলে রাখি, সেটা আমি আগের চ্যাপ্টার চলাকালীন বলছিলাম, যে সরল রেখার সমীকরণ যে আকারে যেভাবেই লিখি না কেন, মূল জিনিস মাথায় রাখবি, সরল রেখার সমীকরণ বোঝার উপায় কি, কি বলেছিলাম এই মনে করো, এরকম একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম। সরল রেখার সমীকরণ বোঝার উপায় কি, x আর y এর পাওয়ার কত,
1 x আর y এর পাওয়ার সবসময় কি হবে 1 অলওয়েজ। আমরা যেভাবেই যা লিখি না কেন আলটিমেটলি x আর y এর পাওয়ার কি হবে 1 হবে। তাহলে লিখলাম y mx + c, x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1। বোঝা যাচ্ছে কথা? এখন দেখ দুই বিন্দু আকারে সমীকরণ কিভাবে হয় সূত্রটা লিখে ফেল। সূত্রটা বলছে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। কি হচ্ছে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। ক্লিয়ার? দেখ এখন দেখ x1 y1 দিয়ে কি বোঝাচ্ছে? একটা বিন্দুকে বোঝাবে, সেই বিন্দুটা হবে এই বিন্দুটা। আর x2 y2 দিয়ে আরেকটা বিন্দুকে বোঝাচ্ছে। এবার দেখ এখন কারো মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের তো শুধু দুটো বিন্দু দিয়ে দিয়েছে, কোনটাকে আমরা x1 y1 ধরবো আর কোনটাকে x2 y2 ধরবো? এবার আমি একটা কথা বলি, তুই যে কোনো একটাকে x1 y1 ধর আর যে কোনো একটাকে x2 y2 ধর, মানে যা মন চায় যে কোনো একটাকে যাবো সেটা ফাইনাল অ্যান্সার দিবি একই আসতে পারবে। চেক করবি, এখনই চেক করবি। কি বলছে সূত্র অনুযায়ী এইটা হলো সরলরেখা সমীকরণ হবে। তো আমরা কি এইটাকে x1 y1 ধরেছি, এইটাকে x2 y2 ধরেছি। তাহলে কি লিখবো আমরা সূত্রে? y - y1 মানে কি প্রথমটার কোটি, কোটি কত 2, তাহলে y - 2 ডিভাইডেড বাই কি হবে x - প্রথমটার ভুজ x - 1 ইকুয়ালস টু কি বিন্দু দুটি কোটির বিয়োগফল ডিভাইডেড বাই ভুজের বিয়োগফল। তাহলে কোটির বিয়োগফল কত হচ্ছে y2 - y1 মানে 3 - 2 আর নিচে কি 2 - 1। দেখ কত হচ্ছে y - 2 বাই x - 1, এখানে দেখ 1/1 মানে 1 হচ্ছে ফাইনালি y - 2 ইকুয়ালস টু x - 1। দেখ যদি তুই ক্যালকুলেশন করিস x - y ইকুয়ালস টু -1, x - y ইকুয়ালস টু -1। এখন খেয়াল কর আমি যে কথাটা বললাম যদি আমরা এটাকে রিভার্স ঘুরিয়ে দিতাম, মানে আমি বলছি কি বলতে চাইছি ভালোভাবে বুঝে নিবি। আমি বলতে চাইছি যদি আমরা এই বিন্দুটাকে x1 y1 ধরতাম আর এই বিন্দুটাকে x2 y2 ধরতাম, মানে রিভার্স ঘুরিয়ে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে দেখ কি লিখতে পারি y মাইনাস কি লিখবো y1 কোনটা y1 না 2 কোথায় 2, 3 তো কোটি কত এখানে 3, ওটা দিকে অসুবিধা হচ্ছে যে y মাইনাস কত হবে 3, তাহলে y মাইনাস 3 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে? আমি কি বলেছি এইটাকে x1 y1 ভেবেছি আর এটাকে x2 y2, তাহলে সূত্র অনুযায়ী y2 y1 তাহলে কি হবে 2 3 আর এটা 1 2। দেখ আবার ক্যালকুলেশন কর আবার সেম আসতে পারে y 3 বাই x 2 ইকুয়ালস টু -1 বাই -1। আলটিমেটলি এটা -1 সেটা 1 হয়, y 3 ইকুয়ালস টু x 2। আবার যোগ বিয়োগ কর x y ইকুয়ালস টু -1। তারপর ম্যাটার করলো কে কোন বিন্দুটাকে আগে কিছু হয়েছে, ম্যাটারই করবে। কিন্তু একটা জিনিসকে খুব ভালো করে অবজার্ভ করুন যে সিকোয়েন্সটা যেন মেইনটেইন হয়। সিকোয়েন্স বলতে আমি কি বলতে চাইছি, এইখানে দেখ y2 থেকে y1 বিয়োগ হয়েছে, তাহলে নিচে কি হবে x2 থেকে x1 বিয়োগ হবে। মানে কেউ হঠাৎ করে এখানে সিকোয়েন্স যদি ঘুরিয়ে দিস x1 থেকে x2 বিয়োগ করে দিস ওখানে ভুলে যাবে। মানে উপরে যদি y1 থেকে y2 কে বিয়োগ করি সেটাও করতে পারো, তাহলে নিচেও কি করতে হবে, যেহেতু এখানে 1টা আগে এনেছি তাহলে নিচেও কি করতে হবে ভুজের ক্ষেত্রে x1 থেকে x2 কে বিয়োগ। কথাটা কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে যে বিন্দু দুটোকে আমরা নিজেদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি, কোটিতেও যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ভুজেও ইন্টারচেঞ্জ করতে হবে। মানে কোটিটাকে চেঞ্জ করে দিলাম ভুজটাকে আবার রেখে দিলাম তাহলে হবে। ঠিক যার কোটি আছে তার ঠিক নিচে তার ভুজি বসে, এটা মাথায় রাখবে। যার কোটি আছে উপরে তার ঠিক নিচে তার ভুজ বসে, এখানে কোটি আছে নিচে তার ভুজ বসে। আর সবসময় লবে কোটিই বসবে আর ঘরে ভুজি বসবে, তাহলে কিন্তু ঠিক হবে। ক্লিয়ার? তাহলে দেখ এই যে সমীকরণটা পেলাম ভালো করে খেয়াল কর x এর y এর পাওয়ার 1 সব, তাহলে প্র্যাকটিক্যালি বলতে পারি এটা সরলরেখা সমীকরণ। তাহলে দেখ এইটা পেলাম 3 নম্বর টাইপ সরলরেখা। আচ্ছা এই ক্ষেত্রে বলে দিই এই যে এই মানটা
এই মানটা দিয়ে সরলরেখার প্রবণতা এই মানটা দিয়েও বোঝায়। মানে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, খেয়াল করবি কথাটা, যখন থিটা অ্যাঙ্গেল দেওয়া থাকছে তখন প্রবণতা আমরা কিভাবে বের করছি? ট্যান থিটা দেবো, তার ট্যান মান। আর যখন দুটো বিন্দু দেওয়া থাকছে তার প্রবণতা কিভাবে বের করতে পারি? মানে কোটির বিয়োগফল ডিভাইডেড বাই ভুজের বিয়োগফল। অবশ্যই সিকোয়েন্সটা মেনে। ক্লিয়ার? এই গেল 3 নম্বর। বোঝা গেছে এই পর্যন্ত? ধারণা পুরো ক্লিয়ার হয়েছে? তারপর কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা এবার একটু মুছছি। বইয়ের সংক্ষিপ্তকরণটা একটু তুলে বস। দেখ যা যা আলোচনা করেছি পর সেই জিনিসগুলো একটু আগে কিছু করে আলোচনা করেছি। যদি ভালো করে দেখিস সংক্ষিপ্তকরণটা একটু এগিয়ে যা, সংক্ষিপ্তকরণ পাবি। তো সংক্ষিপ্তকরণটা যদি একটু ভালো করে ফলো করিস দেখতে পাবি যে মোটামুটি 1 থেকে 7 পর্যন্ত পর ডিসকাস করে গেছে। হয় অক্ষের সমীকরণ বলেছে, অক্ষের সমান্তরাল বা ট্যান থিটার প্রসঙ্গ এনেছে, বা ছেদিতাংশ প্রবণতার কথা বলেছে, বা ওই যে y - y1 বা x - x1 ওটা একটু অন্যভাবে বুঝিয়ে লিখেছে। পর এই জিনিসগুলোই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে একটা sin থিটা cos থিটা দিয়ে ওখানে লেখা আছে। কত নাম্বার? এই যে দেখ 9 নাম্বার। হ্যাঁ, এইটাকে আপাতত আমরা এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই। 1 থেকে 8 পর্যন্ত ডিসকাস হয়েছে, 10ও বলেছি। এইবার দেখ 11 নাম্বারটা। 11 নাম্বারটা কি বলছে? এইটা ভাই 10 আর 11 কে একটু স্টার মেরে রাখ। 10 কে স্টার মেরে রাখবি, 11 নাম্বার সংক্ষিপ্তকরণটা স্টার মেরে রাখবি। 10 নাম্বারটা হলো এই জাস্ট যেটা ডিসকাস করলাম, দুই বিন্দু আছে, সেটাকে একটু এদিক ওদিক করে লিখতে হবে, ঠিক আছে? আর কিছুই করে 11 নাম্বারটা তো ভাইটা যে একটা সরল রেখা আছে, ভাব x অক্ষ আর y অক্ষকে যথাক্রমে a দূরত্বে, মানে এই সরল রেখাটা যথাক্রমে x অক্ষকে a দূরত্বে আর y অক্ষকে b দূরত্বে ছেদ করছে, ঠিক আছে? তাহলে আগে বল এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক কি হবে? হ্যাঁ, x অক্ষের উপরে আছে আর দূরত্ব তো a, তাহলে শুধু ভুজ থাকছে। কোটি x অক্ষের উপর কোটি কত? 0। তাহলে বিন্দু স্থানাঙ্ক কত হবে? বুঝে বল, a, 0। কারেক্ট, a, 0। আর y অক্ষের উপর কোনটা শূন্য হয়? ভুজ শূন্য হয়। কোটিটা বেড়েছে কত? b। তাহলে কত হবে? 0, b। কারেক্ট। এটা হলো a, 0 আর এটা হলো 0, এখন এই সরল রেখাটা, মানে এই সরল রেখাটা সমীকরণ আমরা লিখতে পারি x/a, মানে x অক্ষকে যতটা দূরত্বে ছেদ করেছে সেটা x এর নিচে, আর y অক্ষকে যতটা দূরত্বে ছেদ করেছে সেটা y এর নিচে, মানে x/a + y/b = 1। এটা আমরা লিখব। অন্য কিছু ভাবনা চিন্তা কিছু দরকার নেই, একদম চোখ কান বুঝে যখনই দেখবি ভাব বলে দিল একটা সরল রেখা x অক্ষকে -2 বিন্দুতে আর y অক্ষকে 5 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি লিখব? x/(-2) কারণ a এর মানটা কত? -2 আর b এর মানটা 5। তাহলে x/-2 + y/-5 শুধু ভাই আছে বলে দিই যে x অক্ষকে -2 আর y অক্ষকে 5 বিন্দু ছেদ, তাহলে x/-2 + y/5 = 1। অথবা এরকম বললো না, ও x অক্ষকে -2, 0 আর y অক্ষকে 0, 5 এ ছেদ করে। তাহলে কি লিখব? x/-2 + y/5 = 1। ফাইনালি এটাকে আমরা এরকম লিখতে পারি যে 5x যদি লসাগু করে দিই, 5x - 2y = -10। নরমাল লসাগু করে আমি ক্রস গুণ করি। কিন্তু এই যে লেখাটা, এই লেখাটা হলো ভাই, ঠিক আছে? এবার দেখ এইটা ছেদ করে বললে এটা থেকে আমরা এটা লিখতে পারি, আবার প্রয়োজনে উল্টো কাজও করতে হতে পারে। বা কোনো একটা সরল লেখা তো এরকম আছে,
দেখিয়ে দিচ্ছি, কোনো একটা সরলরেখা আছে এরকম 2x প্লাস 3y ইকুয়ালস টু আচ্ছা হলো 12, 2x প্লাস 3y না দেন মাইনাস 3y করে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 12। এইবার জানতে চাইল যে এই সরল রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে নির্ণয় করো। উল্টো ব্যাপারটা দিয়েছে কি, আগেরটা কোথায় ছেদ করে বলে দিয়েছে, তুই সরল রেখা বের কর, আর এবার তোকে কি সরল রেখা বলে দিয়ে জিজ্ঞেস করছে x আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। অথবা এইটা চাইলো না, ভাব এইটাকে বেস করে তোকে আরেকটু হায়ার কিছু অঙ্ক করতে হবে, কিন্তু তার জন্য x আর y কে কোন বিন্দুতে ছেদ করে সেটা তোকে নিজে থেকেই বের করতে হবে। আর তুই যতক্ষণ না বের করতে পারছিস তুই এর পরের স্টেপে যেতে পারছিস, এরকম থাকবে এই চ্যাপ্টার মধ্যে। তো তার জন্য কি করতে হবে, এই জিনিসটাকে কোন আকারে সাজাতে হবে, এই আকারে সাজাতে হবে। এই আকারে সাজানোর জন্য মূল খেয়াল কর রাইট সাইডে কি আছে 1, তাহলে এখানে রাইট সাইডে 12, তাহলে প্রথম কাজ কি 1 বানানো, মানে 12 দিয়ে কি করব যোগ, গুণ করলে তো 12 140 হয়ে যাবে, 12 দিয়ে কি করলে 1 হবে, ভাগ করি, 12 দিয়ে ভাগ করব, রাইট সাইডে যে ভ্যালুটাই থাকবে সেটা দিয়ে আমরা কি করব ভাগ করব। এইটা হলো মূল ইস্যু। তাহলে যেই ভাগ করে দিই কি আসবে 2x/12 3y/12 1, ক্লিয়ার। এইবার ভাগফল কি আছে x/6 y/4 1। কিন্তু দেখ খেয়াল করে এখানে মাঝখানে কি আছে সূত্রে প্লাস, কিন্তু এখানে মাইনাস চলে এসেছে, তাহলে মাইনাসটা কার সাথে নেব, এই মাঝখানে প্লাস লিখে মাইনাসটাকে এই সংখ্যাটার সাথে নিব। সেইটা যেমন এখানে y এর ক্ষেত্রে ঘটলো, এই কেসটা দেখে এখানে x এর সাথে আছে, তাহলে এখানে যদি মাইনাস আসতো সেটা কোনভাবে এখানে নিয়ে নিব, যাতে ঠিক এই ফর্মটা তৈরি হয়। এই ফর্মটা তৈরি হওয়াটা হলো মূল। তাহলে x/6 y/-4 1। তাহলে বল x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, বল ये कर कंपेयर कर, এর মান কত 6, তো তাহলে কত বিন্দুতে বসবে a, 0 বসবে, তাহলে এর জায়গায় কি বসবে, তাহলে হ্যাঁ x অক্ষকে করবে 6, 0 বিন্দুতে আর y অক্ষকে করবে বল প্রপারলি বল 0, -4 বিন্দু। তাহলে x অক্ষকে 6, 0 বিন্দুতে আর y অক্ষকে 0, -4। তাহলে ছবিটা কেমন হবে দেখতে, ছবিটা দেখা যাক। x অক্ষকে যদি 6, 0 করে তাহলে এরকম টাইপের যে মোটামুটি এরকম জায়গা হবে 6, 0। আর y অক্ষকে যদি 0, -4 করে তাহলে 1, 2, 3, 4 মোটামুটি এই জায়গায় হবে, কারণ নেগেটিভ দিকে যাবে। খেয়াল করে নিবি নেগেটিভ আছে না পজিটিভ আছে, নেগেটিভ আছে, তাহলে কি হচ্ছে 0, -4 এইদিকে হচ্ছে। তাহলে এই যে x অক্ষকে এখানে করছে, y অক্ষকে এখানে করছে, তাহলে সরল রেখাটা দেখতে কেমন হবে, ঠিক এরকম হবে সরল রেখাটা দেখতে। তাই x অক্ষ কত বিন্দুতে করতে পারে, স্যার বলছে এগুলো করে কি ছবিটা এঁকে দেখাতে হবে? না ছবি সবসময় আঁকতেই হবে তা না। এবার কি বলতো, তুমি ভাব কিছু একটা এমন অঙ্ক করতে হবে তুই নিজে ছবি না আঁকলে মানে নিজে মানে ওই জটটা ছাড়াতে পারবে। এমন অনেক অঙ্ক থাকবে তো জট ছাড়ানোর জন্য ছবি নিজেকে আঁকতে নিজেরই প্রয়োজন। ছবি আঁকলে তুই নিজে ক্লিয়ার হবে, ছবিটা আঁকাটা ম্যান্ডেটারি সেটাও খুব নয়, কিন্তু নিজের জন্য নিজেকে আঁকা প্রয়োজন অনেকটা। ঠিক আছে, তো এই হলো ব্যাপারটা 6, 0 ক্লিয়ার। এটা একটু নোট ডাউন করে নিন, ঠিক আছে। দেখ এটা বলছিলাম আরেকটা টাইপের সরলরেখার সমীকরণ আমরা কিভাবে লিখতে পারি। লাস্ট টাইম এতক্ষণ পর্যন্ত প্রথমে 3টে টাইপ বলেছি। 4 নম্বর টাইপ যে কোনো সরলরেখাকে ফাইনালি ax + by + c = 0 এই আমরা লিখতে পারবি। কারণ দেখ তুই দেখ এইটা কি দেখ না, এখানে দেখ ax + by + c, আবার এটাকে যদি লসাগু করে ইয়ে করে দিস গুণ করে আলটিমেটলি এই আকারেই তো যাবে। এখন এই আকারে তো গেল, এই আকারেই তোকে সরলরেখার সমীকরণ দিয়ে জানতে চাইলো এই সরলরেখার প্রবণতা কি করে বের করব, এই নোট ডাউন
प्लेट क्लियर है ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের প্রবণতা নির্ণয়ের জন্য তাকে প্রবণতা নির্ণয়ের জন্য তাকে y ইকুয়ালস টু mx প্লাস c y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজাতে হবে। প্রবণতা নির্ণয়ের জন্য তাকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজাতে হবে, যেখানে m এর মানটি হবে প্রবণতা, যেখানে m এর মানটি হবে প্রবণতা। ক্লিয়ার? লজিকটা ক্লিয়ার? দেখ আমি একটা एग्जांपल দিয়ে ছোটভাবে ক্লিয়ার করি। अब 2x 3y 7 0 দিয়ে দিয়েছি। এবার জানতে চাইলে যে এই সরলরেখার প্রবণতা কত, বা তোর এমন কিছু একটা অঙ্ক করতে হবে যার জন্য প্রবণতার মানটা দরকার। কি করবি? এইটাকে এইটার আকারে সাজাতে হবে। এইখানে দেখ লেফট সাইডে কি আছে? y, তাহলে এখানে লেফট সাইড শুধু কি থাকবে? y। বাদ বাকি আমরা কি করব? রাইট সাইডে নিয়ে যাব। তাহলে কি হবে? -2x 7। তাহলে y এর মানটা কি হলো? -2/3 x 7/3। এই যে মানটা পেলাম, এখানে দেখবার m এর মানটা কত? -2/3 আর c এর মান -7/3। এই যেটার সাথে এটা কম্পেয়ার করলে পেয়ে যাচ্ছে। তাহলে এই সরলরেখার প্রবণতার মান কি হবে? বল। -2/3 প্রবণতাটা কি দিয়ে বোঝাচ্ছে? m দিয়ে তো বোঝাচ্ছে। তাহলে এই সরলরেখার প্রবণতার মান কি? -2/3। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখ বিষয়টা হলো, ভাব এখানে -2/3 না এসে 1/√3 এলো। 1/√3 এলো। তাহলে তুই কি লিখবি? tan θ = 1/√3 লিখতে পারবো? এর মান এমনি tan θ। তাহলে এখান থেকে চাইলে আমরা কি থিটার মান বের করতে পারি? কত? tan 30 ডিগ্রি। তাহলে থিটার মান কি? 5/6 30 ডিগ্রি। তাহলে দেখ যদি প্রবণতা আকারে সাজিয়ে ফেলতে পারি, তাহলে আমরা চাইলে অ্যাঙ্গেলের মানও বের করব। ক্লিয়ার? একটুখানি কুইক নোট ডাউন করে নেন। তারপরে আমি একটু একটা দুটো এমসিকিউ আর একটুখানি একটু সংক্ষিপ্ত ওদেরও আগের কাছেও পড়াচ্ছি না, একটুখানি হয়ে যাচ্ছে। এবার আমি বলছি কি যে আমার একটু এক্সারসাইজটা করবো। এক্সারসাইজটা করে মানে এক্সারসাইজের অ্যাকচুয়ালি কাজ থাকবে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত। এমসিকিউ ফুল আর অতি সংক্ষিপ্ত ফুল, ঠিক আছে? এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত। আচ্ছা, এবার একটা দুটো অঙ্ক একটু ডিসকাশন লেভেলে রাখা যাক, আগে শিক্ষকদের সাথে যেগুলো করছিলাম। এমসিকিউ 4, এমসিকিউ 4। দেখ কি হচ্ছে, এমন একটা জিনিস বলেছে যে 45 ডিগ্রি কোণ করছে। তাহলে বল 45 ডিগ্রি কোণের সাহায্যে আমরা কি বের করতে পারবো? হ্যাঁ mx প্লাস c। তাহলে m এর মানটা কি হয়ে যাবে? tan 45 ডিগ্রি x প্লাস c। ক্লিয়ার? বন্ধনে তাহলে কি হচ্ছে? y x প্লাস c। এটা এক নম্বর দিয়ে দিলাম। মানে এইটা কোন বিন্দু আমি বলে দিয়েছে না? 0,3। এইটা হলো ভাইটাল। তাহলে এক নম্বরটা কত বিন্দুগামী? 0,3 বিন্দুগামী, তাই তো? তাহলে আমরা x এর জায়গায় কি বসাতে পারবো? 0 আর y এর জায়গায় 3। তাহলে কি হচ্ছে? 3 = 0 + c। তাহলে c এর মান 3,
তাহলে সুতরাং 1 নম্বরে c এর মান বসিয়ে পাই কি পাই y ইকুয়ালস টু y ইকুয়ালস টু x প্লাস c। এটা হলো ফাইনাল সূত্র। ক্লিয়ার? ইয়ে করবেন ক্লিয়ার? এইবার দেখ আরেকটা এমসিকিউ অবজার্ভ কর। এটা এমসিকিউ 4 গেল। এমসিকিউ ভাব 10 দিল। কি বলছে? একটি সরল রেখার x অক্ষের এবং y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6। মানে কোনটা কোন টাইপের অঙ্ক? ছেদিতাংশের ছেদিতাংশ ওয়ার্ডটা যখনই মাথায় আসবে সঙ্গে সঙ্গে মনে করবে এই যে এইটা, এই যে a, 0 আর কি 0, b। তাহলে কি হয় x/a + y/b = 1। তাহলে এখানে x অক্ষের উপর ছেদিতাংশ কত? -4। তাহলে a এর মান কত? -4 আর b এর মান কত? 6। তাহলে কি হবে সমীকরণ? x/-4 + y/6 = 1। এবার লসাগু শুরু করে ক্যালকুলেশন করে ফাইনাল পেয়ে যাবেন। ক্লিয়ার? বাদবাকিগুলো কর, নিজেরা চেষ্টা কর। ঠিক আছে? আচ্ছা, সংক্ষিপ্তকরণেরও বেশ কয়েকটা বিষয় ডিসকাশন আজকে করিনি, ওটা নেক্সট দিন করব। ঠিক আছে? কোনো বৈশিষ্ট্য করিনি। হ্যাঁ, মূলত এমসিকিউ আর সংক্ষিপ্তর জন্যই দিয়েছি। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 1 2 4 1 2 4 কেটে দেয় করা দরকার নেই, লাগবে না। হ্যাঁ, 2টা কেটে 1 3 4। ঠিক আছে? এক তো চেয়েছে, সংজ্ঞা টঙ্গা চেয়েছে। ঠিক আছে? বাচ্চাগুলো চেষ্টা করে, একটু বুদ্ধি করে চেষ্টা করবে, কিছু কিছু এদিক ওদিক মনে হবে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 9 নাম্বারটাকে ট্রাই করতো। দুটো বিন্দু দিয়েছে, তার প্রবণতা -2 বলেছে। কে এর মান বের করতে। দুটো বিন্দু দিয়ে তার প্রবণতা -2 বলেছে। কে এর মান বের করতে। কি করবে? প্রবণতার সূত্রটা একটু দেখে ফেল। দুটো বিন্দু থাকলে প্রবণতা কি করে বের পাই? এর মান কি হলো? কিভাবে করছিস আমাকে দেখো। ভুল পথে যাচ্ছিস। ভুল পথে বলতে কি? সে তো ঘোরা পথে আবার চলে আসে। বিষয়টা হলে এত খাটছিস কি সমীকরণ রেঞ্জের কথা দেয়নি, তাই তোকে দুটো বিন্দু দিয়ে দিয়েছে। তারা বলেছে যে প্রবণতা বলে দিয়েছে, দুটো বিন্দু জানা থাকলে কি করে প্রবণতা বের করে সেইটুকু লক্ষ্য আছে। দুটো বিন্দু দেওয়া থাকলে প্রবণতা কি করে বের করে? দুটো বিন্দু দেওয়া থাকলে y2 - y1 / x2 - x1 = কি হবে? প্রবণতা n। শুধু এইটুকু প্রকাশ করে। এবার বল x1 y1 কি দিয়েছে বলো? হ্যাঁ, 2k, টু আছে, এখানে তো লিখতেই হবে 2k, -2। আর এইটা দিয়েছে হলো তোর এই হলো 1, -k, তাই তো? তাহলে কি হবে? -k + 2, তাই তো? ডিভাইডেড বাই কি হবে? 1 - 2k = কত? -2 প্রবণতার মান। তাহলে এবার ক্যালকুলেশন কর। -k + 2 = -2 + 4k। তো ফাইনালি কি হচ্ছে দেখ? -5k,
সেটা -5k ইকুয়ালস টু -4, তাহলে k এর মান 4/5। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই থাকলো। এর মতো তাহলে ছুটি, আর পরের দিন মানে সোমবার